উত্তরণ। বেতার ম্যাগাজিন। ভালো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের দরকার ভালো পদক্ষেপ গ্রহণ করা, এরপর অনেকে মিলে তা বাস্তবায়ন করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্য হয় পূরণ। আর তখন সফলতার আনন্দ সুখের ঢেউ তুলতে থাকে মনে। ঠিক এমনই এক পরিবেশে আছি আমরা এখন। কিছুদিন আগেও এ পরিবেশ ছিল উত্তাল। ছাত্র জনতা তাদের দাবি আদায়ে নেমেছিল আন্দোলনের মাঠে। বিশেষ করে আমাদের এই দেশের তরুণ সমাজ যে ইতিহাস সৃষ্টি করেছে, সত্যি তা জুড়ে মেলা ভার। আজও তাই এ কথাই বলছি গর্বের মন নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই তরুণ সমাজের উদ্দেশ্যে বলেছেন, এই দেশ তরুণদের মনের মতো গড়ে তুলতেও হবে তোমাদের। প্রধান উপদেষ্টার এই কথার মাঝে আমরা তরুণদের জয়গানই শুনতে পাই। এই তরুণের শক্তিকেই আমরা তারুণ্য বলে থাকি। যে তারুণ্য মানে না কোনো বাধা, যে তারুণ্য পিছিয়ে পড়তে জানে না, যে তারুণ্য কেবলই সামনে এগিয়ে যাবার সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ। এই তারুণ্যের কাছে অন্যায় পারে না দাঁড়াতে, তারুণ্যের কাছে দুর্নীতি বা অনিয়ম সেও হার মানতে বাধ্য। তাই তারুণ্যকে আমরা মনে প্রাণে চাই। এখন যারা তরুণ তারাই তো আগামীতে ধরবে এদেশের হাল। তাদের ভেতরে যে অফুরন্ত সম্ভাবনা এবং সুপ্ত সৃজনী শক্তি রয়েছে তা জাগিয়ে তুলতে হবে। এর জন্য চাই জ্ঞানভিত্তিক গুণগত শিক্ষা, যার আলো তাদের অন্তরকে আলোকিত করবে, সম্ভাবনা এবং সুপ্ত শক্তিকে উন্মোচিত করবে, তাদেরকে আত্মবিশ্বাসী এবং কর্মোদ্যোগী করে তুলবে। সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে তারা কর্মী এবং উদ্যোক্তা হিসেবে ছড়িয়ে পড়ুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রত্যাশাকে আমরাও মনে প্রাণে সমর্থন করি। প্রিয় শ্রোতা, এবার আজকের উত্তরণ সূচি সবাইকে জানিয়ে দিতে চাই। আজ শুক্রবার, তাই আজও আমরা শোনাব বিশ্ববিচিত্রা, কবিতা আবৃত্তি, এ সময়ের সিনেমা, গ্রন্থ থেকে পাঠ, জীবন ও প্রকৃতি এবং নির্বাচিত একটি নজরুল সঙ্গীত। সূচিক্রম অনুযায়ী প্রথমেই সবাইকে শোনাতে চাই বিশ্ববিচিত্রা, যেখানে বিস্ময়কর কিছু খবর কেবল আমাদেরই অপেক্ষায়। আজকের বিশ্ববিচিত্রায় প্রথমে শোনাব পৃথিবীর সবচেয়ে বড় এক হোটেলের খবর। হোটেলটি গড়ে তোলা হয়েছে আমেরিকায়। হোটেলটির নাম হল এক্সক্যালিবার হোটেল এবং এটাকে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। এই হোটেলটি 117 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। হোটেলটিতে 4032টি সুসজ্জিত ঘর আছে। আর এই হোটেলের 4000 কর্মচারী কাজ করে থাকেন। আমেরিকার নেভাদা শহরে 1990 সালে হোটেলটি চালু করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় হোটেলের খবর তো জানা হলো, এবার শোনাবো পৃথিবীর সবচেয়ে বড় এক চকোলেটের খবর। 1992 সালে স্পেনের বার্সেলোনা অলিম্পিকে এই চকোলেটটি তৈরি করা হয়েছিল। আর এই চকোলেটের ওজন ছিল 1800 কিলোগ্রাম। আর আয়তন ছিল কত? আয়তন ছিল প্রায় 32 ফুট 10 ইঞ্চি গুণিতক 16 ফুট 5 ইঞ্চি গুণিতক 3 ফুট। পৃথিবীর সবচেয়ে বড় চকোলেটের গল্প দিয়েই ইতি টানছি আজকের বিশ্ববিচিত্রার। প্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। কবিতার মাঝে থাকে ছন্দ, আর এই ছন্দ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন প্রবোধচন্দ্র সেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সৃষ্টিশীল কর্মে মুগ্ধ হয়ে তাকে ছান্দস্যিক উপাধিতে ভূষিত করেন। প্রবোধচন্দ্র সেন 1922 সালে বাংলা ছন্দ নামে একটা দীর্ঘ প্রবন্ধ লেখেন এবং সেখানে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, কুমুদ রঞ্জন মল্লিক, কালিদাস রায় এবং কাজী নজরুল ইসলামের নানা রকম ছন্দকে তুলে ধরেন। বড় গলায় এদের প্রশংসা করেন প্রবোধচন্দ্র সেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণকারী এই বাঙালি ছান্দস্যিক 1986 সালের আজকের এই 20 সেপ্টেম্বর তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা নিবেদন করি উত্তরণ শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শ্রোতা, উত্তরণের এবারের আয়োজনে শোনাব কবিতা আবৃত্তি, যে কবিতা আমাদের উত্তরণের লিখিয়ে বন্ধুদেরকেও অনুপ্রাণিত করতে পারে, অথবা আবৃত্তি শোনার ভেতর দিয়ে মনটাকেও রুচিশীল সমৃদ্ধ করে তোলা যেতেই পারে। তো বন্ধুরা, চলুন তাহলে আবৃত্তি শুনি। আজ আমরা শুনব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক হাজার বছরের এই শিরোনামের একটি কবিতা। আবৃত্তিতে আছেন দেওয়ান সাইদুল হাসান। অনেক হাজার বছরের মরু যবনিকার আচ্ছাদন যখন উৎক্ষিপ্ত হল, দেখা দিল তারেক হারানো লোকালয়ের বিরাট কঙ্কাল। ইতিহাসের অলক্ষ্য অন্তরালে ছিল তার জীবনক্ষেত্র। তার মুখরিত শতাব্দী আপনার সমস্ত কবিগান বাণীহীন অতলে দিয়েছে বিসর্জন। আর যেসব গান তখনও ছিল অঙ্কুরে, ছিল মুকুলে, যে বিপুল সম্ভাব্য সেদিন অনালোকে ছিল প্রচ্ছন্ন, অপ্রকাশ থেকে অপ্রকাশেই গেল মগ্ন হয়ে। যা ছিল অপ্রজ্জ্বল ধোঁয়ার গোপন আচ্ছাদনে, তাও নিবল। যা বিকল আর যা বিকল না, দুই সংসারের হাট থেকে গেল চলে একই মূল্যের ছাপ নিয়ে। কোথাও রইল না তার ক্ষত, কোথাও বাজল না তার ক্ষতি। ওই নির্মল নিঃশব্দ আকাশে অসংখ্য কল্পকল্পান্তরের হয়েছে আবর্তন। নূতন নূতন বিশ্ব অন্ধকারের নাড়ি ছেড়ে জন্ম নিয়েছে আলোকে, ভেসে চলেছে আলোড়িত নক্ষত্রের ফেনপুঞ্জে। অবশেষে যুগান্তে তারা তেমনি করেই গেছে, যেমন গেছে বর্ষণ শান্ত মেঘ, যেমন গেছে ক্ষণজীবী পতঙ্গ। মহাকাল, সন্ন্যাসী তুমি, তোমার অতল স্পর্শ ধ্যানের তরঙ্গ শিখরে উচ্ছ্রিত হয়ে উঠছে সৃষ্টি, আবার নেমে যাচ্ছে ধ্যানের তরঙ্গ তলে। প্রচণ্ড বেগে চলেছে ব্যক্ত অব্যক্তের চক্র নৃত্য। তার নিস্তব্ধ কেন্দ্রস্থলে তুমি আছো অবিচলিত আনন্দে। হে নির্মম, দাও আমাকে তোমার ওই সন্ন্যাসের দীক্ষা। জীবন আর মৃত্যু, পাওয়া আর হারানোর মাঝখানে যেখানে আছে অক্ষুব্ধ শান্তি, সেই সৃষ্টি হোমাগ্নি শিখার অন্তরতম স্মিত নিভৃতে দাও আমাকে আশ্রয়। প্রিয় বন্ধুরা, কবিতার কথা শোনা হলো। এবার আমরা শুনব সিনেমার কথা, যে কথা জানিয়ে দিবে সিনেমার ভালো মন্দের সার্বিক দিক। আমরা যারা সিনেমা ভক্ত, এ পর্বটি তাদেরকে আসক্ত করবেই। আজও এ সময় সিনেমা পর্বটি গ্রন্থনা করেছেন সৈয়দ নাজমুস সাকিব, আর পরিবেশনায় আছেন রাবেয়া সুলতানা শিউলি। এই সময়ের সিনেমার আজকের পর্বে কথা বলবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা নিয়ে, যার নাম থালাভান। সিনেমার গল্পে দেখা যায় অবসরপ্রাপ্ত ডিওয়াইএসপি উদয় ভানু একটি টিভি প্রোগ্রামে এসে 5 বছর আগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক তদন্তের ঘটনা বর্ণনা করতে শুরু করেন। তখনকার সময়ে সার্কেল ইন্সপেক্টর ছিল জয়শঙ্কর, যার রকচটা স্বভাবের জন্য তার শত্রুর কোনো অভাব ছিল না। এমত অবস্থায় সাব ইন্সপেক্টর হিসেবে বদলি হয়ে তারই স্টেশনে আসে কার্তিক, যার বিগত 5 বছরে ঠোঁট কাটা স্বভাবের জন্য অসংখ্যবার বদলি হয়েছে। তাই সাপে নেউলের মতো সম্পর্ক গড়ে ওঠে সিনিয়র আর জুনিয়রের মাঝে। এরই মধ্যে একদিন ইন্সপেক্টর জয়শঙ্করের বাসার ছাদে পাওয়া যায় রামিয়া নামে এক নারীর ক্ষত বিক্ষত লাশ। রামিয়া জয়শঙ্করের বাসায় প্রায়ই আসত তার স্বামীর সাজা মওকুফ করিয়ে দেওয়ার জন্য, কারণ জয়শঙ্করের স্ত্রীকে খুন করার চেষ্টায় বিফল হয়ে জেলে গেছে তার স্বামী। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এমন লাশ পেয়ে
নড়ে চড়ে বসে সরকার থেকে জনগণ। তদন্তের দায়ভার গিয়ে পড়ে এসআই কার্তিকের কাঁধে, যার সাথে শুরু থেকেই জয়শঙ্করের ঝামেলা আছে। এসআই কার্তিক কোন দিকে আগাবে সেই পথেই খুঁজে পায় না। ধীরে ধীরে আরও জট পাকাতে থাকে সবকিছু। জয়শঙ্কর কি আসলেই দোষী, নাকি তাকে ফাঁসানো হচ্ছে? এমন ভাবনা উদয় হতে না হতেই কার্তিক বুঝতে পারে সে ফেঁসে যাচ্ছে এই খুনের মামলায়। ক্রাইম থ্রিলার সাধারণত 3টি ধারায় হয়: কে খুন করেছে, কিভাবে করেছে এবং কেন করেছে। সেই দিক বিবেচনায় মালায়ালাম থালাভান এই মুভিটি হু ডান ইট পন্থায় এগিয়েছে। আর এই ক্ষেত্রে যেটা হয় যে খুনি গল্পের চরিত্রের আশেপাশেই ঘোরে, কিন্তু খুনাক্ষরেও টের পাওয়া যায় না তার উপস্থিতি, যা গল্পের বুনন মজবুত করতে বেশ কাজে দিয়েছে। গল্পের শুরুটা সুন্দর, লুপহোল ছাড়া গল্পটা বিভিন্ন দ্বান্দ্বিক দিক উপস্থাপন করে বেশ সুন্দরভাবে এগিয়ে চলে, যে জন্য গল্পের প্রথম ব্রেকথ্রু থেকেই দর্শক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় গল্পের ভাজে ভাজে। তবে ধরা পড়ায় ভয়ে খুনি যেমন দ্রুততায় কিছু ভুল করে ফেলে, একই রকমভাবে গল্পটাও দ্রুততার সাথে শেষ করতে গিয়ে তৃতীয়ার্ধের গল্পের নড়বড়ে ভাব, খুনের উদ্দেশ্যের গল্প সব কিছু খানিকটা হলেও ঠুনকো মনে হয়। তবে সেটাও উতরে গেছে অভিনেতাদের অভিনয় দক্ষতার কারণে। ক্রাইম থ্রিলারের ক্ষেত্রে মোটিভ কিছু ক্ষেত্রে যৌক্তিক হয়, আবার কিছু ক্ষেত্রে একদমই ফিকশনাল। কারণ হিট অফ মোমেন্ট হোক বা প্রি প্ল্যান্ড হোক, খুনির কাছে যেটা ভালো মনে হয় সেটাই সে করে থাকে। এর বিরুদ্ধে কোনো যুক্তিও খাটে না, কারণ যুক্তি খাটলে তো খুনের প্রশ্নই আসে না। তাই খুনির চিন্তাধারা কিছু ক্ষেত্রে যৌক্তিক হতে পারে, আবার কিছু ক্ষেত্রে গাঁজাখুরিও মনে হতে পারে। ব্যাপারটা দর্শক ভেদে ব্যতিক্রম হবে আর কি। তবে তদন্তের কার্যক্রম, রহস্যের ঘনঘটা, ভিড়ের মাঝে খুনিকে লুকিয়ে রাখা, এসব খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে চিত্রনাট্যে, যার জন্য ব্যাপারটা চোখের পলকের মতো। এই বোধগম্য হলেও পরবর্তীতে মুভি দেখার আনন্দেও হারিয়ে যায়। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরিং পারফেক্ট, সিনেমাটোগ্রাফিও বেশ চমৎকার হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো একদমই সাদামাটা করার চেষ্টা করা হয়েছে। থালাভান অনেকাংশেই পারফেক্ট ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলারের সম্মান অর্জন করে নিয়েছে। আর এই অর্জনের সবচেয়ে বড় দাবিদার মালায়ালাম ইন্ডাস্ট্রির শক্তিশালী দুজন অভিনেতা বিজু মেনন এবং আসিফ আলী। দুজনের অভিনয় অনবদ্য। যেমন খুনের ঘটনার প্রথম প্রকাশে বিজু মেননের ভয়ার্ত চেহারা আর খুনির সামনে দাঁড়ানোর অঙ্গভঙ্গি দুটোতেই পরিপূর্ণতার ছাপ। একই সাথে রকচটা স্বভাবে ঠোঁট কাটা জবাব আর খুনির ফাঁদে পা দিয়ে নিজের ভুল স্বীকার করা, সব কিছুতেই দক্ষতার ছাপ স্পষ্ট, যে জন্য গল্পের ছিটে ফোটা অংশগুলো উবে গেছে নিমিষেই। প্রিয় বন্ধুরা, শুনছিলাম এ সময়ের সিনেমা। এবারে গ্রন্থ থেকে পাঠ। এই পর্বটিও উত্তরণের আরেক আকর্ষণ, কারণ এখানেই আমরা স্বনামধন্য লেখকের লেখা শোনার সুযোগ পেয়ে যাই। আমরা যারা প্রতিষ্ঠিত লেখকের কথা শুনতে জানতে চাই, আমরা সবাই যেন এই পর্বটি নিয়মিত শুনে যাই। তাহলে ভালো লেখার ধরন জানতে পারবো, আমরা নিজেদের লেখার হাতও তৈরি করতে পারবো। গ্রন্থ থেকে পাঠ আয়োজনে আজও আমরা শুনব বনফুলের লেখা ছোট গল্পের পরিবেশনা। পাঠে আছেন জায়েদ জুলফিকার। শ্রোতা বন্ধুরা, গ্রন্থ থেকে পাঠ পর্বে আজ আপনাদের শোনাব বনফুল রচনাবলী থেকে ছোট গল্প সামান্য কিছু। আশা করি গল্প হিসেবেই এটাকে গ্রহণ করবেন আপনারা। সত্যের সঙ্গে গল্পের কোথায় তফাৎ সে দুরূহ আলোচনায় আমি প্রবৃত্ত হব না। গোড়াতেই আমি স্বীকার করছি, নিত্যলান চকচন্দা নামে যে মহাজন আন্তর্জাতিক রঙ্গমঞ্চে ম্যাজিক দেখিয়ে সকলকে চমৎকৃত করে দেবার জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি যে আসলে হস্তিকুমার সাধু তা আমার জানা ছিল না। হস্তিকুমার সাধুকে আমি তৈল ব্যবসায়ী রূপেই জানতাম। তিনি যে এত বড় জাদুকর তাও আমার অবিদিত ছিল। যে পাখি গোপনে উড়ে এসে কানে কানে খবর সরবরাহ করে, সেই পাখি খবরটি দিয়ে আমার কল্পনাকে উদ্বুদ্ধ করে গেছে। সেই কল্পনা যে উচ্চ পদস্থ রাজকর্মচারীটির ছবি আঁকলেন, যিনি কলকাঠি নাড়লে অসম্ভব সম্ভব হয়,
তার নাম বা পরিচয়ও আমি জানি না। আমি কল্পনায় যা দেখছি তাই লিখলাম। বিরাট একটি ঘর, ঘরের মধ্যে প্রকাণ্ড একটি মেহগনির টেবিল, মখমলের উপর সোনার কাজ করা একটি আচ্ছাদন অলঙ্কৃত করেছে সে টেবিলকে। টেবিলের মাঝখানে স্ফটিকের একটি বড় ফুলদানি, তাতে একগোছা নীল পদ্ম, ঘরে নানা রকম আলোর সমারোহ। ঘরে জানালা দরজা দেখা যাচ্ছে না, দেওয়ালগুলি যেন হাতের দাঁত দিয়ে তৈরি। মাঝে মাঝে রেখার মতো নীল দাগ টানা রয়েছে, সম্ভবত ওগুলি জোড়। একদিকের দেওয়ালে নিকষ কৃষ্ণ একটি সুইচ বোর্ড। ঘরে কেউ নেই, মাঝে মাঝে একটা গর্জন শোনা যাচ্ছে। একটু পরে মাঝখানের দেওয়ালটা নিঃশব্দে ফাঁক হয়ে গেল। স্মিত মুখে উক্ত পদস্থ রাজকর্মচারীটির প্রবেশ করলেন। পেছনে পেছনে হাতবাবু হাত কচলাতে কচলাতে। শুনতে পাওয়া গেল গদগদ কণ্ঠে তিনি বলছেন, না না, সামান্য কিছু আয়োজন করেছি। আপনার জন্য যদি না করি তাহলে কার জন্য আর করব? আপনি আমার যা উপকার করেছেন। একটি চেয়ার কেন? রাজকর্মচারী বললেন। আপনি বসবেন না? আপনার সামনে কি আমার চেয়ারে বসতে পারি? এই ধৃষ্টতা আমার কখনো যেন না হয়। বসুন। চমৎকার ঘরটি। কবে তৈরি করলেন এটা? কালই শেষ হয়েছে। আপনাদের মতো সম্মানিত অতিথিদের জন্য এটা করিয়েছি, নির্জন সমুদ্র সৈকতে। আপনাদের মতো অতিথিকে বাড়িতেও নিয়ে যাওয়া যায় না, হোটেলেও নয়। জাপানি মিস্ত্রিরা করেছে, যেখানে খুশি তুলে নিয়ে যাওয়া যায়। চমৎকার তো। এরপরই দেখা গেল দুটো সুবেশা সুরূপা মেয়ে প্রবেশ করেছেন। একজনের হাতে একটি সোনার রেকাবি, আর একজনের হাতে একটি সোনার গ্লাস। দুটি অজন্তার মূর্তি যেন এগিয়ে এলেন। তখন দেখা গেল তাতে সন্দেশ রয়েছে কয়েকটি, গ্লাসে শীতল জল। রেকাবি আর গ্লাস রেখে তারা রাজকর্মচারীর দুপাশে গিয়ে ঈষৎ বঙ্কিম ভঙ্গিতে দাঁড়ালেন। ছবি সম্পূর্ণ হল। এরা কে? এরা মোম্বাসার রাজ পরিবারের মেয়ে, যমজ, দুজনেই বোবা। এদের আমি নাম রেখেছি মনোহরা আর প্রাণহরা। মোম্বাসার রাজা? তিনি এসেছেন নাকি? এসেছেন, কিন্তু অফিসিয়ালি নয়, এমনি। এসব কি? আরে সন্দেশ! এ কি বেআইনি কাণ্ড করেছেন আপনি? আগে শুধু সন্দেশ নয়, সোনার রেকাবির উপর তা দিয়েছি, জলও সোনার গ্লাসে দিয়েছি, কিন্তু বেআইনি কিছু করিনি। কিরকম? সন্দেশ বাঘের দুধ থেকে তৈরি করিয়েছি, আর সোনার রেকাবি আর গ্লাস মোম্বাসার রাজা বোম্বে থেকে প্লেনে করে পাঠিয়েছেন আমার ফোন পে। এরা নিয়ে এসেছে। বাঘের দুধের সন্দেশ? বিশ্বাস হচ্ছে না? দেখুন তবে। হাতুবাবু এগিয়ে গিয়ে সুইচবোর্ডের একটি সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে বাঁ ধারের দেওয়ালটা সম্পূর্ণ সরে গেল। উচ্চপদস্থ রাজকর্মচারী দেখতে পেলেন দূরে একটি খাঁচায় এক বাঘিনী গর্জন করছে। আর একটু দূরে রয়েছে লাল রঙের একটা ছোট প্লেন। হাতুবাবু আবার সুইচ টিপলেন। দেওয়াল যথাস্থানে ফিরে এলো। হাতুবাবু বললেন, ওই বাঘিনীকে দুইবার জন্য একজন গোয়ালা অ্যানিম্যাল ট্রেনারকে আনতে হয়েছিল। আশ্চর্য ক্ষমতা লোকটার। চ্যাকচক চ্যাকচক করে শেরখানিক দুধ দুইয়ে দিল। তাকে দিতে হলো অবশ্য কিছু মোটা টাকা, কিন্তু আমার কাজটা উদ্ধার করে দিল তো। কেন এত কাণ্ড করতে গেলেন? আপনি যে সন্দেশ ভালোবাসেন স্যার, আইনের কবলে পড়ে আপনারই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম। তাই এই সামান্য আয়োজন। খান, আপনি খেয়ে দেখুন তো কেমন হয়েছে। রাজকর্মচারী একটি সন্দেশ তুলে মুখে দিয়ে ফেললেন। তার চোখ দুটি বুজে গেল। বাহ, এত চমৎকার! কোনো গন্ধ তো নেই, ঠিক যেন গরুর দুধের সন্দেশ। একজন কেমিস্টেরও সহায়তা নিতে হয়েছিল গন্ধটা দূর করবার জন্য। বাহ,
ঠিক যেন গরুর দুধের সন্দেশ। রাজকর্মচারী আর অধিক বাক্য ব্যয় না করে সন্দেশগুলি খেয়ে ফেললেন। তারপর সোনার গ্লাসে জল খেয়ে বললেন, কেন যে অনর্থক এত টাকা খরচ করলেন আপনি? আমার টাকা সার্থক হলো, বেশি খরচ তো হয়নি, সামান্য কিছু। প্রিয় শ্রোতা, শুনছিলাম গ্রন্থ থেকে পাঠ। আমরা অনেকেই ঘুরে বেড়ানো বা ভ্রমণকে খুব পছন্দ করি, অনেকে আবার সময় সুযোগ পেলেই বেড়াবার ফন্দি আঁটি। অনেকে আবার ভাবতে থাকি কোথায় যাওয়া যায়। উত্তরণের ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদনে আমরা পেতেই পারি সুন্দর কোনো জায়গার খোঁজ। জীবন ও প্রকৃতি শীর্ষক প্রতিবেদন রচনায় মোহাম্মদ রফিকুজ্জামান আর উপস্থাপনায় আছেন কানিজ কুলসুম। কিছু কিছু শব্দ আছে নিজেই কথা বলে, শব্দের মধ্যেই ফুটে ওঠে তার সমস্ত রূপ, রস, সৌন্দর্য। আলাদা করে শব্দের গাঁথনি দিয়ে তাকে আর পরিচয় করিয়ে দিতে হয় না। বলছি নিঝুম দ্বীপের কথা। নামটি শুনলেই কল্পনার ক্যানভাসে কি এক মোহনীয় চিত্রপটই না প্রতিবিম্বিত হয়। মনে হয় প্রকৃতি তার নিজস্ব নির্জনতা দিয়ে এক অপরূপ মায়াময় ভূখণ্ড সৃষ্টি করেছে, যেখানে গেলে মনে হবে আহা, জীবন কত সুন্দর, কত সুন্দর এই বেঁচে থাকা। সত্যিই তাই। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নিঝুম দ্বীপ হতে পারে আপনার এবারের ঘুরে আসার জায়গা। বল্লার চর, কমলার চর, চর ওসমান ও চরমুড়ি, এই চারটি প্রধান দ্বীপ ও বেশ কয়েকটি ছোট চরের সমন্বয়ে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ। এর মোট আয়তন প্রায় 14,000 একর। 1950 সালে বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপটি জেগে ওঠে। নিঝুম দ্বীপের মূল আকর্ষণ হল এর ত্রিমাত্রিক রূপ। একদিকে সাগরের উদ্বেলিত গর্জন, অন্যদিকে সবুজের মন কাড়া সমাহার। এ দুইকে আশ্রয় করে বেড়ে ওঠা নানা জীববৈচিত্র্য, সব মিলে এ যেন নির্মল সৌন্দর্যের বিরল উপাখ্যান। বয়স বা বার্ধক্যের বিড়ম্বনা এখানে অকার্যকর। এখানে এলেই আপনার মনটা চির সবুজ হয়ে উঠতে চাইবে, বয়স আপনার যতই হোক না কেন। নিঝুম দ্বীপে মানুষের পাশাপাশি রয়েছে নানা প্রজাতির পশু পাখির অবাধ বিচরণ। বিশেষ করে এখানকার উন্মুক্ত হরিণ অশেষ ভালো লাগার দৃশ্যপট তৈরি করে। লম্বা লম্বা বিভিন্ন গাছের উদ্যানে হরিণগুলো ঘুরে বেড়ায়। ভাগ্য ভালো হলে হরিণকে আপনি ছুঁয়েও দেখতে পারেন, তবে কাছে গেলেই হরিণ ছুটে পালাতে চায়। সবুজের বুকে আরও নানা প্রাণীর চলাচল উপভোগ করার মতো আছে ছোট ছোট বেশ কিছু খাল। নৌকা দিয়ে সেসব খালে ঘুরে বেড়াতে পারবেন। যদিও পুরো নিঝুম দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো যানবাহন হলো রিক্সা অথবা মোটরসাইকেল। নিঝুম দ্বীপে মানুষ বাস করতে শুরু করে 1970 সাল থেকে। 1996 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। নিঝুম দ্বীপের মূলত দুটি প্রান্ত রয়েছে, একটি বন্দর টিলা, অন্যটি নামার বাজার। উত্তরের বন্দর টিলা থেকে দক্ষিণের নামার বাজারের দূরত্ব 10 কিলোমিটার। রাতে থাকার জন্য নামার বাজারে রয়েছে নিঝুম রিসোর্ট। রিসোর্টে কম খরচে নানা বৈচিত্র্যপূর্ণ খাবার পাওয়া যায়। যেভাবে যাবেন নিঝুম দ্বীপে, সড়ক পথে নিঝুম দ্বীপে যাওয়া যায়, তবে তাতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। বয়স্কদের জন্য সুবিধাজনক হলো নৌপথে যাওয়া। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় দুটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরদিন সকালে আপনাকে নামিয়ে দেবে হাতিয়ার তমুরুদ্দি। তমুরুদ্দি থেকে সিএনজি বা মোটরসাইকেলে যেতে হবে বন্দর টিলা। সেখান থেকে 15 মিনিটের ট্রলারে গেলেই স্বপ্নের নিঝুম দ্বীপ। এবার তাহলে সত্যিই ঘুরে আসতে পারেন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা নিঝুম দ্বীপ। প্রকৃতির নির্মল বাতাস, ডাব, কলা আর ফরমালিন মুক্ত বিশুদ্ধ নানা প্রজাতির মাছের স্বাদ নিয়ে নিঝুম দ্বীপ আপনাকে ডাকছে। সারাদিনের ক্লান্তিময় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় উপভোগ করতে পারবেন সমুদ্র তীরের আরেক সৌন্দর্য। নিখুঁতভাবে দেখতে পাবেন সূর্যাস্তের চিরাচরিত হাহাকারের সেই দৃশ্য। হাতে সময় নিয়ে গেলে ঘুরে আসতে পারবেন মনপুরা দ্বীপও। নিঝুম দ্বীপ সম্পর্কে যা বলা হলো তাতে তার সৌন্দর্যের সামান্য অংশই প্রতিফলিত হলো। বাস্তবের নিঝুম দ্বীপ অনেক সুন্দর, অনেক মায়াবী, অনেক বেশি প্রাণ সঞ্চারী। নিঝুম দ্বীপই হতে পারে আপনার হাওয়া বদলের উপযুক্ত জায়গা। শুনছিলেন জীবন ও প্রকৃতি। উত্তরণের এবারের আয়োজনে শোনাব নির্বাচিত নজরুল সঙ্গীত। কবি কাজী নজরুল ইসলামের এ গান যেন কালজয়ী একটি গান।
পরিবেশনায় ফেরদৌস আরা। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, বলে না তো কিছু তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে নজরুল সঙ্গীতের আবেশে জড়িয়ে আমরা আয়োজনের প্রায় শেষ প্রান্তে। এই আমরা যত কিছুর ভেতরেই থাকি না কেন, ডেঙ্গু জ্বরের কথা যেন না ভুলি। বিশেষজ্ঞরা যেভাবে বলেন সেভাবেই চলবো আমরা, তাহলে ডেঙ্গু জ্বর হবার থাকবে না কোনো সম্ভাবনা। এটুকু বলেই এবার শেষ কথা জানাতে চাই। আজকে উত্তরণ গ্রন্থনা করেছেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি। আমিনুল ইসলাম মঞ্জু প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা, নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মুনির হোসেন এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। ভালো কাজে ভালো হোক সবার। শুভরাত্রি।